ওয়েলকাম টু সুনিতা স্টাডি জোন। আজকে আমি তোমাদের সাথে ডাব্লিউবিএসএসসির গ্রুপ সি এর প্রিভিয়াস ইয়ার 2016 সালের এটা শেয়ার করব। তোমরা আমাকে অনেকেই বলেছিলে যে দিদি এসএসসি যেহেতু সামনেই আছে তো তার জন্য কোন মক টেস্টের বইটা কিনবো। তো আমি লীলার এই বইটা কিনেছি, এসএসসি গ্রুপ সির প্র্যাকটিস সেটটা কিনেছি। তো তোমরা কিন্তু চাইলে অবশ্যই কিনতে পারো। আর এই বইয়ে প্রিভিয়াস ইয়ার রয়েছে এসএসসির গ্রুপ সি এর যেটা 2016 সালে সেটা রয়েছে, এবং তার সাথে সাথে আর রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি 2022-এর যে কোয়েশ্চেনটা রয়েছে সেটাও কিন্তু আছে গ্রুপ সির। তো এছাড়াও বেশ কিছু প্র্যাকটিস সেট রয়েছে। তোমরা চাইলে আমি এই বইটার ডিটেলসে একটা রিভিউ দেবো। তো আর তোমরা যারা জানো না, আমার এই চ্যানেলটাকে নতুন দেখবে, তো তোমাদের বলে রাখি যে আমি কিন্তু এই যে ডাব্লিউবিসিএসের জন্য মেনলি পড়াশোনা করি, ডাব্লিউবিসিএস প্রিলিমস মেন্সের জন্য। তো তার জন্য আমি এই যে ডাব্লিউবিসিএসের যে স্ক্যানারটা, তো সেই বইটা আমি বেশ কয়েকবার মেন্স দিয়েছি। তো এই স্ক্যানারের এই যে বইটা, এখান থেকে আমি ইংরেজি এবং ইতিহাস এই দুটো সাবজেক্টকে ভীষণ ভালোভাবে শুরু করেছি সিনোনিম, এবং তার সাথে সাথে হিস্ট্রি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দিয়ে। তো একদম অপশান অ্যানালাইসিস করে তোমরা যারা দেখোনি অবশ্যই কিন্তু দেখতে পারো। আর এই সিরিজটা কন্টিনিউ হবে। তো আজকে আমি ভাবলাম যেহেতু সামনেই এসএসসির গ্রুপ সিডির পরীক্ষা রয়েছে, তো আমি একটা প্রিভিয়াস ইয়ার নিজে করে নিলাম এবং তার সাথে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো প্রথম কোয়েশ্চেন শুরু করা যাক। প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে সাধারণ জ্ঞান থেকে, যে ফার্স্ট নাম্বার 1 আছে ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত। আমরা সকলেই জানি অজন্তা এবং ইলোরা গুহা। তো ইলোরা গুহা মহারাষ্ট্রে অবস্থিত। মহারাষ্ট্রের কোথায়? সম্ভবত ঔরঙ্গাবাদ ডিস্ট্রিক্টে অবস্থিত, যেটাকে এখন ছত্রপতি শম্ভুজি নগরও বলা হয়। তো সেখানে অবস্থিত ইলোরা গুহা। এবং ইলোরা গুহা কি হিন্দু, বুদ্ধিস্ট এবং জৈন রক কাট যে কেভস রয়েছে এই তিনটা কিন্তু একসাথে কোএক্সিস্ট করে। এটা ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে কোন একটা গুহা বলো যেখানে হিন্দুরও রক কাট কেভস দেখা যাবে এবং বুদ্ধিস্ট এবং জৈন তিনটারই। তো সেটা রয়েছে ইলোরা গুহা, এবং এটা কোথায় রয়েছে? মহারাষ্ট্রে অবস্থিত। এটাই কোয়েশ্চেন এসেছিল। এবার একটু ট্রিকি হলে তখন আসবে হিন্দু, বুদ্ধিস্ট এবং জৈন এই তিনটা কোএক্সিস্ট করে কোথায়, কোন কেবে? তো সেটা ইলোরাতে। এবং এটা কোন রাজাদের সময় তৈরি হয়েছে? রাষ্ট্রকূট। আমি এভাবে রেখেছিলাম ইলোরা রাষ্ট্রকূটদের সময় এটা তৈরি হয়েছিল। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এবং ইলোরার কৈলাসনাথ মন্দির তো কৃষ্ণ ওয়ানের, এটাও তো খুব ইম্পর্টেন্ট, তোমরা আশা করি অনেকে জানো। আর ইলোরা কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ একটা লিস্টেও রয়েছে। তো এবার নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব, সেটা হলো রামসর সাইট। তো রামসর সাইট কথাটি যেটির সাথে সম্পর্কিত। রামসর সাইট মানে হচ্ছে বনভূমি, বা যেটাকে বলতে পারি আমরা ওয়েটল্যান্ডস বলতে পারি স্পেসিফিক্যালি বললে। তো রামসার কনভেনশন যেটা হয়েছিল এবং কত সালে এবং কোথায় হয়েছিল, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো রামসার কনভেনশন যেটা হয়েছিল সেটা, রামসারটা কোথায় অবস্থিত? ইরানে অবস্থিত। এটাও আসে, রামসারটা ইরানে অবস্থিত। রামসার কনভেনশন হয়েছিল 1971-এ। তো ওয়েটল্যান্ড কনজারভেশনের জন্য এটা মেনলি হয়েছিল, পরিবেশের ওপরে। তো 2 ফেব্রুয়ারি 1971-এ রামসার কনভেনশনটা হয়েছিল। তাহলে খুব ইম্পর্ট্যান্ট, কবে হয়েছিল রামসার কনভেনশনটা? সেটা হয়েছিল 2 ফেব্রুয়ারি 1971-এ। তো এটা ইউনেস্কো অবশ্যই করেছিল। তো তার জন্যই 2 ফেব্রুয়ারি কিন্তু আমরা ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে হিসেবে পালন করি। এছাড়াও এটা কেম ইন্টু ফোর্স হয়েছিল 1975 সালে। খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। তো বর্তমানে রামসার সাইট আমাদের কিন্তু 96টা, 96টা রয়েছে। তো তোমরা আমাকে জানাবে লেটেস্ট যে দুটো রামসার সাইট হয়েছে তার নাম কি এবং কোথায় অবস্থিত। তো আমাদের কিন্তু এই যে রামসার সাইটগুলো সেগুলো খুব ভালো মতো পড়ে নিতে হবে। তবে নেক্সট হচ্ছে তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়েছে যে সালে। তা হলো, তেলেঙ্গানা কবে তৈরি হয়েছে? তেলেঙ্গানা তৈরি হয়েছে 2014 সালে। খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। তো 2 জুন 2014 সালে অন্ধ্রপ্রদেশ রাজ্য ভেঙে কিন্তু অন্ধ্রপ্রদেশ থেকেই তেলেঙ্গানা হয়েছে। তো তোমরা আমাকে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী কি সেটা কমেন্টে জানাবে, তাহলে তোমাদেরও কিন্তু সার্চ করে পড়া হয়ে যাবে। আশা করি অনেকে জানো। এছাড়াও রয়েছে, এর আগেও তৈরি হয়েছে ছত্তিশগড়, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড 2000-এ 1 নভেম্বর, 9 নভেম্বর, 15 নভেম্বর তৈরি হয়েছে। মানে কোন রাজ্য ভেঙে কবে কোন রাজ্য তৈরি হয়েছে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আর বিশেষ করে তেলেঙ্গানাটা একদম যেহেতু লেটেস্ট, তার জন্য এটা আরও বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়। 2 জুন 2014-তে অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা তৈরি হয়েছে। এবার নেক্সট হচ্ছে মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত? অবশ্যই নেপালে অবস্থিত। আমরা সকলেই কম বেশি জানি যে মাউন্ট এভারেস্ট নেপালে অবস্থিত। তো ব্রিটিশরা এই মাউন্ট এভারেস্ট কে আগে কি বলে রাখতো? ব্রিটিশরা কিন্তু পিক 15 বলে রাখতো। এটাও খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এবং এটা নেপালে কী নামে পরিচিত? মাউন্ট এভারেস্ট নেপালে সাগর মাথা নামে পরিচিত। এবং তিব্বতে চোমোলাংমা। এটার হাইস্ট কত, মানে ধীরে ধীরে হাইটটা যেটা সেটা কিন্তু ইনক্রিজ করছে। হাইট 8848.86 মিটার।
খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন আমরা আলোচনা করলাম। আর প্রথম ইন্ডিয়ান ওম্যান হিসাবে কি মাউন্ট এভারেস্টে উঠেছিল বলো তো? বাচেন্দ্রী পাল। এই কোয়েশ্চেনটাও কিন্তু আসে, প্রিভিয়াস ইয়ারে এসেছে। তো এবার নিম্নলিখিত কোন সংরক্ষিত বনভূমিটি পশ্চিমবঙ্গে অবস্থিত? অবশ্যই মানুষ আমি এভাবে রেখেছিলাম মানস ন্যাশনাল পার্ক, সেটা আসামে অবস্থিত। আর এছাড়া আসামের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক আমরা সকলেই কম বেশি জানি, ওয়ান হর্ন রাইনোর জন্য ভীষণ বিখ্যাত। এছাড়া আরও অনেক ন্যাশনাল পার্ক আসামে রয়েছে, গরুমারা, সুন্দরবন, চাপড়ামারি, এগুলো তো সবই পশ্চিমবঙ্গে, ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত। এবার নেক্সট, ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত? সাউদার্ন আফ্রিকা। ভিক্টোরিয়া সেটা হচ্ছে আফ্রিকাতে অবস্থিত, জাম্বেজি নদীর তীরে। এবং এটা ভিক্টোরিয়া জলপ্রপাত জিম্বাবুয়ে এবং জাম্বিয়ার মধ্যে যে জাম্বেজি রিভার সেখানে অবস্থিত, এবং এটাও কিন্তু ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে একটা পড়ে। তো নেক্সট আমরা যেটা আলোচনা করবো সেটা হলো ঝুম। ঝুমটা কি? ঝুমটা কিন্তু এক প্রকারের কাল্টিভেশন। আমরা বলি না ঝুম কাল্টিভেশন বা ঝুম চাষ। ঝুম হচ্ছে একটা শিফটিং কাল্টিভেশন বলা হয় এটাকে, এবং সেখানে স্ল্যাশ অ্যান্ড বার্ন টেকনিক ব্যবহার করা হয়। খুব ইম্পর্টেন্ট, মানে ধরো এক জায়গায় চাষ করলো, করার পরে সেটাকে পুড়িয়ে দিলেও স্ল্যাশ অ্যান্ড বার্নের জন্য বলা, দিয়ে আবার অন্য জায়গায় চলে গেলো, তার ফলে কী হচ্ছে? জমির উর্বরতাটা কিন্তু কমে যাচ্ছে। এটা করা উচিত নয়। এবং এটা বিভিন্ন জায়গায় মানে বিভিন্ন নামে পরিচিত, কোথাও পোনাম, কোথাও পড়ু, কোথাও বিরা। তো এই যেখানে লেখাই আছে এই কৃষি পদ্ধতি কিন্তু পরিবেশকে ধ্বংস করে। এবার নেক্সট যে গ্যাসটি সর্বাধিক মাত্রায় বায়ুতে অবস্থিত? বাতাসে কোন গ্যাসটা সবথেকে বেশি থাকে? আমরা সকলেই জানি যে বাতাসে সবথেকে বেশি থাকে নাইট্রোজেন, প্রায় 78% নাইট্রোজেন থাকে। তারপরেই থাকে অক্সিজেন 20.95%, প্রায় 21ও বলতে পারো, 20ও বলতে পারো, সে অক্সিজেন থাকে। আর বাতাসে সবচেয়ে বেশি থাকে হচ্ছে নাইট্রোজেন। তারপর তো কার্বন মনোক্সাইড খুব অল্প পরিমাণে থাকে। তো এবার নেক্সট, মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা কত? হাড় হচ্ছে 206টা। যখন মানবদেহে একদম শিশু থাকে, বাচ্চার সময়, তখন তো প্রায় 300-র কাছাকাছি হাড় থাকে। এবার তারপরে সেগুলো ধীরে ধীরে 206টা হাড়ে পরিণত হয়ে যায়। মানব শরীরের সবচেয়ে মানে বৃহত্তম হাড় হলো ফিমার, আর ক্ষুদ্রতম হাড় হলো মধ্যকর্ণে বা মিডিল ইয়ারে অবস্থিত স্টেপিস। এই দুটাই কিন্তু ভীষণ আসে, যে ক্ষুদ্রতমর নাম কি, ক্ষুদ্রতম সবচেয়ে ছোটোর নাম কি, সেটা হচ্ছে স্টেপিস, খুব ইম্পর্ট্যান্ট। আর বড় হচ্ছে ফিমার। এবার হিমোগ্লোবিনের কাজ কী? এবার হিমোগ্লোবিনের কাজ কী? সেটা হচ্ছে অক্সিজেন পরিবহন করা। তো হিমোগ্লোবিনে মানে কি থাকে? আয়রন থাকে। এটা কিন্তু খুব আসে, আরবিসি, লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিন, সেটা হচ্ছে আয়রন থাকে। এটার কাজ অক্সিজেন পরিবহন করা, লাংস থেকে টিস্যুতে যাচ্ছে অক্সিজেন, আবার বিভিন্ন টিস্যু থেকে কার্বন ডাইঅক্সাইড লাংসে নিয়ে আসছে। তো হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে হিমোগ্লোবিন তৈরি করে। তো এটা তো অবশ্যই, হিমোগ্লোবিন যদি না থাকে তাহলে রক্তাল্পতা হবে, এটা রক্তাল্পতা রোধ করে। এবারে এটা কিন্তু অ্যাকচুয়ালি প্রোটিন, হিমোগ্লোবিন কিন্তু একটা প্রোটিন, লৌহঘটিত প্রোটিন বলা যেতে পারে। এবার নেক্সট, মানবদেহের কোষে থাকে কতগুলো ক্রোমোজোম থাকে? এটা হচ্ছে 46টি ক্রোমোজোম থাকে। টোটাল 46টি ক্রোমোজোম বা 23 পেয়ারের ক্রোমোজোম থাকে, এবং তার মধ্যে 44টা হলো অটোজোম, এবং তার সাথে দুটো হচ্ছে সেক্স ক্রোমোজোম। সেক্স ক্রোমোজোম দুটো কি? XY, যেটা হচ্ছে মেলের ক্ষেত্রে থাকবে XY এবং ফিমেলের ক্ষেত্রে XX থাকবে। ভীষণ ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন এটা। এবার নেক্সট, আলফ্রেড নোবেল কি উদ্ভাবন করেছেন? আমরা সকলে হয়তো জানি যে আলফ্রেড নোবেল ডায়নামাইট আবিষ্কার করেছেন 1867-এ, এবং তিনি সুইডিশ কেমিস্ট ছিলেন, হচ্ছে সুইডিশ রসায়নবিদ ছিলেন আলফ্রেড নোবেল, এবং তিনি নাইট্রোগ্লিসারিন ব্যবহার করে ডিনামাইটটা আবিষ্কার করেছিলেন। এবার তার জন্য ওনার ইচ্ছাতেই কিন্তু নোবেল প্রাইজগুলো দেওয়া হয়, মানে 6টা সাবজেক্টে যে নোবেল প্রাইজ দেওয়া হয় সেটা আলফ্রেড নোবেলের ইচ্ছাতে দেওয়া হয়। প্রথমে 5টা সাবজেক্টে দেওয়া হতো। তো দেখো, ফিজিক্স, কেমিস্ট্রি, মেডিসিন, লিটারেচার, পিস, এগুলোতে প্রথমে দেওয়া হতো। তারপরে আমাদের আবার ইকোনমিক্স অ্যাড হলো। তো বিভিন্ন যে এখানে যেহেতু মানে নরওয়ে এবং যে সুইডিশ একাডেমি আছে, সুইডেন থেকে মেনলি সবগুলো দেওয়া হয়, শুধুমাত্র পিসটা নরওয়ে থেকে দেওয়া হয়। তো নোবেল প্রাইজ রেটের আলোচনা তোমরা চাইলে আমি করবো, ভীষণ ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক দুটোর ক্ষেত্রেই। তো দেখো, আমরা যদি এভাবে পড়ি, শুধু এখানে এসেছিল মানে আলফ্রেড নোবেল কি আবিষ্কার করেন? ডায়নামাইট। তো আমরা কিন্তু সেই রিলেটেড কত ইনফরমেশন পড়লাম, এবং বলতে গেলে আরও অনেক ইনফরমেশন বলা যায়। তো এইভাবে আমরা যদি আর এক্স রে কে আবিষ্কার করেন, তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে তো যে এক্স রে রেটা রয়েছে, সেই এক্স রে কে আবিষ্কার করেন? রন্টোজেন এক্স রে আবিষ্কার, মোস্ট ইম্পর্টেন্ট। এই যে আবিষ্কারগুলো আমাদের পড়তে হবে, যে এক্স রে কে আবিষ্কার করেন, ডিজেল ইঞ্জিন কে আবিষ্কার করেন, ডায়নামো কে আবিষ্কার করেন, ডায়নামোর কাজ কী, এই রিলেটেড এই জিনিসগুলো কিন্তু আমাদের পড়তে হবে। তো সিএনজি, যেটা সিএনজির অর্থ কী? সিএনজি মানেই হচ্ছে কম্প্রেস ন্যাচারাল গ্যাস। এবার মেন উপাদান কি? এটাও আসে, সিএনজির মেন উপাদান হচ্ছে মিথেন, যেটা তার মেন উপাদান হচ্ছে মিথেন 90% বা তার বেশি। তাছাড়াও ইথেন, প্রোপেন, বিউটেন, এগুলো অল্প পরিমাণে থাকে। সিএনজি মানে কি? একটা ক্লিনার, চিপার ফুয়েল, সেটা হচ্ছে সিএনজি অল্টারনেটিভ হিসাবে ইউজ করা যেতে পারে।
নেক্সট জেপিইজি, এটি একটি ছবির ফরম্যাট, সেটা জেপিইজির পুরো নাম কি, এটা ভীষণ ইম্পর্টেন্ট, জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ। জয়েন্ট ফুল ফর্মগুলো ইংলিশে মনে রাখলে ভালো, আইসার্টিং হয়। জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ, এটা কী করে, কাজ কি, কাজ হচ্ছে কম্প্রেস করে এবং স্টোর করে ডিজিটাল ফটোস। তাহলে কি জেপিইজির পুরো নাম, আমিও এই কোয়েশ্চেনটা একমাত্র আমিও জানতাম না, মানে হয়তো গেস করা যেত কিন্তু ডিরেক্ট জানতাম না। জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ, এটা জেপিইজির ফুল ফর্ম। তাহলে যে কোনো কিছুর ফুল ফর্মগুলো পড়তে হবে কম্পিউটার রিলেটেড কিংবা যে কোনো কিছুর জন্য। তো এইবারে নেক্সট হচ্ছে ধরিত্রী ডে, বা যেটাকে আর্থ ডে পালন করা, ভীষণ ইম্পর্টেন্ট। আর্থ ডে পালন করা হয়, ইন্টারন্যাশনাল ডে অফ মাদার আর্থ বা আর্থ ডে, সেটা হচ্ছে 22শে এপ্রিল পালন করে। এপ্রিল আর্থ এইভাবে তোমরা উচ্চারণ করলে দেখবে মনে থাকবে। ছাড়া 22শে মার্চ ওয়াটার ডে পালন করা হয়। তাছাড়াও এই দেখো এখানে 5 জুন আছে, সেটা কোন ইউনাইটেড নেশন পালন করেছে, 5 জুন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। বা এনভায়রনমেন্ট ডের থিম কী, এটাও খুব ইম্পর্ট্যান্ট আসে, যে বছরটা তোমাদের রানিং চলবে, ধরো এই বছর যখন এনভায়রনমেন্ট ডে আসবে, তাহলে এখনও আসেনি, তাহলে আগের বছর 2025-এর তার থিমটা জানতে হবে। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এছাড়াও কেন ওই 5ই জুনই পালন করা ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, কারণ 5 জুন 1972-তে স্টকহোম কনফারেন্স হয়েছিল, এনভায়রনমেন্ট রিলেটেড যে ইস্যুগুলো নিয়ে মেজর প্রথম কনফারেন্সটা এটাই হয়েছিল, তার জন্য 5 জুন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে পালন করা হয়। এবার হয় 16 সেপ্টেম্বর কী ডে পালন করা হয়, কোন ডে পালন করা হয় এবং কেন ওই দিনটাতেই পালন করা হয়, এই জিনিসগুলো কিন্তু আমাদের জানা দরকার বিসিএসের জন্য। তো 16 সেপ্টেম্বর কোন ডে পালন করা হয়, 16ই সেপ্টেম্বর ওজোন ডে। ওজোন লেয়ারটাকে আমাদের সেভ করতে হবে, এইভাবে আমরা রাখতে পারি, তার জন্য ওজোন ডে। না হলে কি হার্মফুল ইউভি রেডিয়েশন চলে আসবে। ওজোন লেয়ারের কাজ কি, ওজোন স্তর যেটা আছে সেটা ওজোন হোল তৈরি হচ্ছে, মানে ফুটো হয়ে যাচ্ছে, তার কারণ বিভিন্ন সিএফসি মানে ক্লোরোফ্লুরো কার্বন থেকে আরম্ভ করে আরও অন্যান্য অনেক মানে গ্যাস রয়েছে, মেনলি সিএফসি। তো তার জন্য কি হচ্ছে, যে ওজোন লেয়ারটা সেটা ফুটো হয়ে যাচ্ছে, তার ফলে হার্মফুল যে ইউভি রেডিয়েশন সূর্য থেকে সেটা আমাদের মানে আমাদের মানে সারফেসে আসছে, আসার পর আমাদের যে স্কিন ক্যান্সার থেকে আরম্ভ করে নানান রোগ তৈরি করতেছে। তার জন্য আমাদের ওজোন হোল যাতে না হয়, ওজোন লেয়ারটা যেন প্রোটেক্টেড থাকে, তার জন্য কিন্তু আমাদের নিজেদের অনেক বেশি সচেতন হতে হবে। তো ওজোন ডে মনে রাখবে, ওজোন লেয়ারকে সেভ করতে হবে, তাই সেপ্টেম্বর, কতই সেপ্টেম্বর, 16ই সেপ্টেম্বর। তো 16ই সেপ্টেম্বর ওজোন ডে পালন করা হয়। এবং কেন পার্টিকুলার 16ই সেপ্টেম্বর দিনটাতেই পালন করা হয়, কারণ 16ই সেপ্টেম্বর 1987-এ মন্ট্রিয়াল প্রোটোকল হয়েছিল। তাহলে কি মন্ট্রিয়াল প্রোটোকল কী রিলেটেড, এটা কিন্তু ডাব্লিউবিসিএস কিংবা যে কোনো পরীক্ষায় আসে। মন্ট্রিয়াল প্রোটোকল এভাবে মনে হবে যে মন থেকে আমি ওজন ঝরাতে চাই, যারা একটু মানে হেভি এবং হেলদি আছো। তো তাহলে কি ওজোন ডে কবে, সেটা হচ্ছে মন্ট্রিয়াল ওজোন ডে রিলেটেড বা ওজোন রিলেটেড মন্ট্রিয়াল প্রোটোকল হয়েছিল 16ই সেপ্টেম্বর 1987-এ, সালটাও আসে, তার জন্য ওজোন ডে 16ই সেপ্টেম্বর পালন করা হয়। নেক্সট 12ই মে কী কোন দিবস পালন করা হয়, 12ই মে পালন করা হয় হচ্ছে ইন্টারন্যাশনাল নার্সেস ডে, নার্স দিবস পালন করা হয়। কার জন্মদিন উপলক্ষে, ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষে। কেন, কারণ তিনি নার্সিংটাকে শুধু একটা পেশা না, সেবা হিসেবে দেখেছিলেন, এই যে মডার্ন নার্সিংয়ের এই চিন্তাভাবনাটা রিলেটেড, তার জন্য 12ই মে পালন করা হয় হচ্ছে ইন্টারন্যাশনাল নার্সেস ডে। তো আজকে আমি তোমাদের সাথে এই 15টা কোয়েশ্চেন আলোচনা করলাম। মোটামুটি চাইলে পরে আরও অনেক ডিটেলসে আলোচনা করা যাবে, মোটামুটি যতটা সম্ভব ডিটেলসে আলোচনা করলাম। তো তোমাদের এই সিরিজটা কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই আমাকে জানাতে পারো। আজকে 15টা কোয়েশ্চেন করলাম, তারপরে দেখো আরও অনেক কোয়েশ্চেন কিন্তু রয়েছে। তো এগুলো আমি আবার নেক্সট ভিডিওতে এগুলো করব। তারপরে এই যে আরও যে জিকের কোয়েশ্চেনগুলো আরও 15টা রয়েছে, সেই কোয়েশ্চেনগুলো করব। তার সাথে সাথে তোমরা যদি চাও তাহলে মানে এখানকার যে ইংরেজি কোয়েশ্চেন আছে সেগুলো করবে, এবং তারপরে ম্যাথ করানো হবে যদি সময় হয়। তো তোমরা আমাকে জানিও, তোমরা এসএসসির এই যে সিরিজটা প্রিভিয়াস ইয়ারে শুরু করলাম সেটা চাও কি না তোমরা। তো এখানে কিন্তু সমস্ত সাবজেক্ট রয়েছে, দেখো। তো এটা শুধুমাত্র এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির জন্য না, ডাব্লিউবিসিএস থেকে আরম্ভ করে যে কোনো পরীক্ষায়, এনটিপিসি এসএসসি যে পরীক্ষাগুলোতে কিন্তু আমাদের জিকে লাগে, সব পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আর এইভাবেই অপশান অ্যানালাইসিস করে আমরা যদি পড়ি তাহলে পড়াটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং লাগবে। মানে আমরা একজন আমাকে কমেন্ট করে বলেছে, দিদি একটু পড়ার পাশাপাশি তুমি একটু আমাকে বা আমাদেরকে মোটিভেট করবে। দেখো আমিও স্টুডেন্ট তোমাদের মধ্যে, হয়তো কয়েক বছরের একটু বেশি এক্সপিরিয়েন্স আছে তোমাদের থেকে, এটাই আর কি এক্সট্রা অ্যাডভান্টেজ, আর কিছু নয়। তো মোটিভেট বলতে কি, দেখো তো আমরা যখন মানে প্রথমে ঘুম থেকে উঠে মা বাবার মানে মুখটা মনে করব, যে মা বাবা আমাদেরকে কত কষ্ট করে ছোটোবেলা থেকে মানুষ করেছে, প্রত্যেকেরই মা বাবা। তো সেই মুখটা যদি আমরা ঘুম থেকে উঠেই মনে করি মা বাবার, যে কতটা কষ্ট করেছে, তাহলে আমরা একটা চাকরি পেয়ে, শুধু চাকরি না, পড়াশোনা চাকরির জন্য না, আমাদের নলেজ যদি বাড়ে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এই নলেজটাকে অনেক ক্ষেত্রেই কাজে লাগাতে পারি। যাদের চাকরির আশা আছে, অবশ্যই প্রত্যেকে চাকরির আশাতে পড়ছি, তো চাকরি পেয়ে তাহলে মা বাবাকে কিংবা আমাদের যে আশেপাশের আমাদের মানুষ রয়েছে, তো তাদেরকে
ভালো রাখতে পারি, সমাজের প্রতি কিছু কন্ট্রিবিউট করতে পারি, তো তার মেন হাতিয়ার কি? মেন হাতিয়ার তো আমাদের পড়াশোনায়। তো তার জন্য আমিও তার জন্যই বিভিন্ন পরিস্থিতির মধ্যে প্রতিদিনই কম বেশি প্রত্যেকেই থাকে, তার মধ্যেও পড়ার চেষ্টা করি। তো তোমরা শুধুমাত্র মা বাবার মুখটা এবং মা বাবার কষ্টটাকে মনে করবে, নিজেদের কষ্টের দিনগুলোকে মনে করে যদি তোমরা পড়ো, দেখবে যে আর বাইরের কোনো মোটিভেশনের প্রয়োজন হবে না, এমনিই পড়াশোনা ভালো লাগবে। তো যাই হোক, আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।